দর্শক আমন্ত্রণ যমুনা ডেস্কে শুরুতে জানানো শিরোনামগুলো। গাজা সিটি দখলের পরিকল্পনার অনুমোদন ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভায়। বড় পরিসরে অভিযানের প্রস্তুতি আইডিএফ এর। বিভিন্ন দেশের কঠোর সমালোচনা। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের জেরে ঘনিষ্ঠ হচ্ছে রাশিয়া, চীন ও ভারত। 7 বছর পর বেইজিং সফরে যাচ্ছেন মোদি। নতুন মেরুকরণের আভাস। বিতর্কের মুখে ব্রিটিশ সরকারের মন্ত্রিত্ব ছাড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত রুশনা আরা আলী। ভাড়াটিয়া উচ্ছেদ ভাড়া বাড়ানোর অভিযোগে পড়েন তুমুল সমালোচনার মুখে। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। অবরুদ্ধ গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নিতে এবার উত্তরাঞ্চলীয় গাজা সিটি দখলের পরিকল্পনার অনুমোদন দিল ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা। বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়। যে কোনো মুহূর্তে চালানো হতে পারে বড় পরিসরে অভিযান। তারই প্রেক্ষিতে আইডিএফকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। নতুন করে স্থল অভিযানের উদ্দেশ্যে বহর নিয়ে গাজার আশপাশে জড়ো হচ্ছে ইসরায়েলি বাহিনী। গাজায় প্রবেশের জন্য প্রস্তুত হচ্ছে একের পর এক ইসরায়েলি ট্যাঙ্ক। উদ্দেশ্য উত্তরাঞ্চলীয় গাজা সিটির দখল নেয়া। বৃহস্পতিবার গাজা সিটি দখলের পরিকল্পনার এই অনুমোদন দেয় ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা, যা পরবর্তীতে নিশ্চিত করে প্রধানমন্ত্রীর কার্যালয়। হামাসের নিরস্ত্রীকরণ, সকল জিম্মির মুক্তি, পুরো গাজা উপত্যকায় ইসরায়েলের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা সহ যুদ্ধবন্ধে 5টি দাবির কথা জানায় তেল আবিব। বৃহস্পতিবারই ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে পুরো গাজার দখল নেওয়ার কথা জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আমাদের নিরাপত্তা নিশ্চিতে হামাসকে গাজা থেকে সরিয়ে দিতে চাই, গাজাবাসীদের মুক্ত করতে চাই। সেখানকার শাসন ব্যবস্থা এমন সরকারের হাতে দিতে ইচ্ছুক যারা ইসরায়েলের ধ্বংসের পক্ষে নয়। হামাসের ভয়াবহ সন্ত্রাস থেকে নিজেদের আর গাজাবাসীদের মুক্ত করাই আমাদের উদ্দেশ্য। পরিকল্পনা অনুযায়ী আইডিএফকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। জানিয়েছে দখলকৃত অঞ্চলের বাইরে বেসামরিকদের মাঝে মানবিক ত্রাণ সহায়তা দেবে আইডিএফ। একই সাথে আগামী 7 অক্টোবরের মধ্যে গাজা সিটি থেকে সকল বাসিন্দাদের সরিয়ে নেওয়া হবে। উপত্যকার 25% এলাকা নিয়ে গঠিত গাজা সিটি, যেখানে আনুমানিক 8 লাখ মানুষের বসবাস। তেল আবিবের দাবি, যুদ্ধ চলাকালে এলাকাটিতে সেভাবে প্রবেশ করেনি আইডিএফ। অনিক রহমান, যমুনা নিউজ। ইসরায়েলের গাজা সিটি দখলের পরিকল্পনার সমালোচনা করছে পশ্চিমা বিশ্বের নানা দেশ। নেতানিয়াহু প্রশাসনের সিদ্ধান্তকে ভুল আখ্যা দিয়ে বিবৃতি দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। অবিলম্বে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন তিনি। উদ্বেগ জানিয়েছে সুইডেনও। দেশটির পররাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, গাজা সিটি দখল করা হবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ইসরায়েলকে এমন পদক্ষেপ না নেওয়ার আহ্বান জানিয়েছে অস্ট্রেলিয়া। সমালোচনা করেছে স্কটল্যান্ড ও স্পেন। কঠোর ভাষায় নিন্দা জানিয়ে তুরস্কের দাবি, এটি নেতানিয়াহুর সম্প্রসারণবাদ নীতি এবং গণহত্যার নতুন পদ্ধতি। গাজায় সামরিক পদক্ষেপ অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার। বাধ্যতামূলক সেনা নিয়োগ আইনের বিরুদ্ধে আবারও বিক্ষোভে উত্তাল ইসরায়েল। বৃহস্পতিবার দেশটিতে ব্যাপক বিক্ষোভ করেন আলট্রা অর্থোডক্স ইহুদিরা। এই সময় সড়ক অবরোধ করলে তাদের বাধা দেয় পুলিশ। তাতে দুপক্ষের মধ্যে বাধে সংঘর্ষ। ইসরায়েলের আইনে তরুণদের সেনাবাহিনীতে নিয়োগ বাধ্যতামূলক। তবে এতদিন আলট্রা অর্থোডক্স ইহুদিরা এই আইনে ছাড় পেলেও এখন তাদেরও সামরিক কাজে অংশগ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে, যার জেরে এই সম্প্রদায়ে ছড়িয়েছে ব্যাপক ক্ষোভ। এরই মধ্যে বেনিয়ামিন নেতানিয়াহুর জোট সরকার থেকেও পদত্যাগের ঘোষণা দিয়েছে আলট্রা অর্থোডক্স ইহুদিদের দুটি দল। যুক্তরাষ্ট্রের সাথে টানাপোড়েনের মধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। বৃহস্পতিবার ক্রেমলিন প্রাসাদে অনুষ্ঠিত হয় তাদের বৈঠকটি। আলোচনার বিষয়বস্তু নিয়ে বিস্তারিত না জানালেও ধারণা করা হচ্ছে দ্বিপাক্ষিক ইস্যুতে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে পুতিন দোভালের। এছাড়াও দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব অব্যাহত রাখার বিষয়ে ফলপ্রসূ আলোচনার ইঙ্গিত পাওয়া গেছে। সম্প্রতি রাশিয়ার কাছ থেকে তেল কেনার দায়ে যুক্তরাষ্ট্রের চড়া শুল্ক হারের কবলে পড়ে ভারত। বাণিজ্য ইস্যুতে এই টানাপোড়েনের মাঝেই পূর্ব নির্ধারিত সফরে রাশিয়া গেছেন ভারতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।
যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানই যেন একত্রিত করছে রাশিয়া, চীন ও ভারতকে। প্রশ্ন উঠেছে, তবে কি নতুন মেরুকরণের পথে বিশ্ব? এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্পের চাপিয়ে দেওয়া শুল্ক মোকাবেলায় বৈরিতা ভুলে নিজেদের মধ্যে যোগাযোগ বাড়াচ্ছে এই তিন প্রতিদ্বন্দ্বী। 7 বছরের মধ্যে প্রথমবার চীন যাচ্ছেন নরেন্দ্র মোদী। এদিকে চলতি বছরে ভারত সফর করবেন রুশ প্রেসিডেন্ট। অর্থনৈতিক জোট ব্রিক্সের আরেক গুরুত্বপূর্ণ সদস্য ব্রাজিলের সাথেও তাদের সম্পর্ক ঘনিষ্ঠ হচ্ছে। 90টিরও বেশি দেশের ওপর বর্ধিত ট্যারিফ ধার্য করে রীতিমতো বাণিজ্য যুদ্ধ শুরু করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার মধ্যে সবচেয়ে বেশি 50% শুল্কের খরচ পড়েছে ভারতের ওপর। আকাশচুম্বী শুল্ক আরোপের হুমকির পাশাপাশি নানা নিষেধাজ্ঞার হুমকিও দেয়া হচ্ছে রাশিয়া ও চীনকে। এ অবস্থায় প্রশ্ন উঠেছে, শক্তিশালী অর্থনীতির এই তিন দেশকে চাপে ফেলতে ট্রাম্পের এসব কঠোর পদক্ষেপ কতটা কার্যকর হবে। ভারত এখন শুল্কের চাপ সামাল দিতে বৈরিতা ভুলে প্রতিবেশী চীনের সাথে সম্পর্ক বাড়াচ্ছে। 2018 সালের পর প্রথমবারের মতো বেইজিং সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাশিয়ার তেল কেনার অভিযোগেই মূলত ভারতের বিরুদ্ধে এত কঠোর ট্রাম্প। নয়াদিল্লির তেল কেনা বন্ধ তো করেইনি, উল্টো রাশিয়ার সাথে বাড়াচ্ছে ঘনিষ্ঠতা। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চলতি বছর নয়াদিল্লি সফর করবেন। এ তিন দেশই আবার অর্থনৈতিক জোট ব্রিক্সের সদস্য। এই জোটের আরেক সদস্য ব্রাজিলের উপরও উচ্চ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। দেশটির সাথেও ঘনিষ্ঠতা বাড়াচ্ছেন নরেন্দ্র মোদী। অর্থনৈতিকভাবে সাময়িক চাপে পড়ার ঝুঁকি থাকলেও এখনো ওয়াশিংটনের কাছে মাথা নত করেনি দেশগুলো। উল্টো তাদের মধ্যে দূরত্ব দূর হচ্ছে। এমন পরিস্থিতিতে বিশ্বে নতুন মেরুকরণের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা। আমার ধারণা, মার্কিন সিদ্ধান্তে ভারতের খুব বেশি ক্ষতি হবে না। এটি তাদের আরও রাশিয়া ও চীনের ঘনিষ্ঠ করে তুলবে। যুক্তরাষ্ট্র এখনো ভাবে তারা হুমকি দিয়ে গ্লোবাল সাউথকে নিয়ন্ত্রণ করতে পারবে, কিন্তু সেটি সম্ভব নয়। ভারত, রাশিয়া, চীন, দক্ষিণ আফ্রিকাকে লক্ষ্য বানানো হচ্ছে। এটি স্পষ্ট যে যুক্তরাষ্ট্রের মূল টার্গেটই হচ্ছে ব্রিক্স। বলা হচ্ছে, প্রতিপক্ষরা সব ঐক্যবদ্ধ হলে ট্রাম্পের শুল্ক যুদ্ধ উল্টো যুক্তরাষ্ট্রকেই বিপাকে ফেলতে পারে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। বাড়ি ভাড়া ইস্যুতে বিতর্কের মুখে ব্রিটিশ সরকারের মন্ত্রিত্ব ছাড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রুশনারা আলী। তার বিরুদ্ধে ভাড়াটিয়াদের উচ্ছেদ এবং বাড়ি ভাড়া বৃদ্ধির অভিযোগ ওঠে, যা দেশটির ভাড়াটিয়া অধিকার সংক্রান্ত আইন বিরোধী। সমালোচনার মুখে প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে পদত্যাগের কথা জানান রুশনারা। এর আগে দুর্নীতির অভিযোগ ওঠে লেবার পার্টির আরেক বাংলাদেশি বংশোদ্ভূত এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে। বেসরকারি মালিকদের মাধ্যমে ভাড়াটিয়া শোষণের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই সোচ্চার ব্রিটিশ এমপি রুশনারা আলী। চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাজ্যের রেন্টাল রাইটস বিলের পক্ষে ভোট দেন রুশনারা, যেখানে বলা হয় ভাড়াটিয়া উচ্ছেদের 6 মাসের মধ্যে ওই বাড়ির ভাড়া বাড়ানো যাবে না। এবার স্বয়ং এই এমপির বিরুদ্ধে অভিযোগ উঠেছে বাড়তি ভাড়া আদায়ের। সম্প্রতি ক্ষমতাসীন লেবার পার্টির এমপি রুশনারা আলীর বিরুদ্ধে ব্রিটেনের ভাড়াটিয়া অধিকার সংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগ ওঠে। এতে বলা হয়, ইস্ট লন্ডনের বো এলাকায় অবস্থিত রুশনারা আলীর ওই বাড়িতে মাসিক ৩,৩০০ পাউন্ড ভাড়ায় 4 জন ভাড়াটিয়া থাকতেন। তাদের নির্ধারিত মেয়াদের চুক্তি শেষ হওয়ার পর গেল নভেম্বরে 4 মাসের নোটিশ দিয়ে বাড়ি ছাড়তে বলা হয়। পরে বাড়িটি ভাড়ার জন্য 4,000 পাউন্ড মাসিক ভাড়ায় আবারও তালিকাভুক্ত করা হয়। এ নিয়ে দলের ভেতরে বাইরে তোপের মুখে পড়েন রুশনারা আলী। গৃহহীন বিষয়ক মন্ত্রী হওয়ার পরও কিভাবে এ ধরনের পদক্ষেপ নিলেন রুশনারা, তাই নিয়ে চলছে বিতর্ক। রেন্টার্স রিফর্ম কোয়ালিশন ও ভাড়াটিয়া অধিকার সংগঠন এখন রুশনারা আলীর পদত্যাগও দাবি করে। অবশেষে চাপের মুখে গৃহহীন বিষয়ক মন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন রুশনারা। চিঠিতে নিজের পদত্যাগের বিষয়টি জানান রুশনারা আলী। বৃহস্পতিবার বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় 10 ডাউনিং স্ট্রিট। 2010 সাল থেকে লাগাতার 5 বার যুক্তরাজ্যের এমপি নির্বাচিত হয়ে আসছেন তিনি। গেল বছর লেবার পার্টির হয়ে নিরঙ্কুশ বিজয়ের পর ব্রিটেনের গ্রেহাউন্ড কমিউনিটি এবং স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পান সিলেটি কন্যা রুশনারা আলী। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ভারতের উত্তরাখণ্ডের ভয়াবহ বন্যার জন্য গবেষকরা দায়ী করছেন ক্লাউড বার্স্টকে। এই মেঘের বিস্ফোরণের ফলে অল্প সময় অতি ভারী বৃষ্টি হয়। নদী বা পাহাড়ি এলাকায় এ ধরনের ক্লাউড বার্স্ট হলে ভারী বৃষ্টির কারণে দেখা যায় আকস্মিক বন্যা এবং ভূমিধ্বস। হিমালয় অঞ্চলে এই প্রকোপ সবচেয়ে বেশি বলে জানান গবেষকরা।
ভারতের উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার ধরালি গ্রামের এই আকস্মিক বন্যা আলোড়ন তোলে বিশ্বজুড়ে। পূর্ণ শক্তিতে ধেয়ে আসা পানির তোড়ে চোখের পলকে ভেসে যায় দুই পাশের বিস্তীর্ণ এলাকা। এরপর থেকে আলোচনা চলছে কেন হঠাৎ করে এই ভয়ঙ্কর রূপ নিল ক্ষীরগঙ্গা নদী। গবেষকরা বলছেন এর পেছনে দায়ী মূলত ক্লাউড বার্স্ট বা মেঘের বিস্ফোরণ। প্রশ্ন উঠেছে ক্লাউড বার্স্ট বা মেঘের বিস্ফোরণ আসলে কি এবং কেন এটি হয়। গবেষকরা বলছেন গরম বাতাস ঠান্ডা বাতাসের সংস্পর্শে এলে ঘন মেঘের সৃষ্টি হয়। গরম বাতাস ওপরের দিকে উঠতে থাকার কারণে মেঘে সঞ্চিত পানির কণা বৃষ্টি হয়ে ঝরে পড়তে পারে না। মেঘ নিচু অঞ্চল থেকে উচ্চ ভূখণ্ডের দিকে উঠতে থাকে। উচ্চতা বাড়ার সাথে সাথে আর্দ্রতা পাল্লা দিয়ে বাড়তে থাকে এবং মেঘ তৈরি হয়। ছোট অঞ্চলে বেশি পরিমাণে মেঘ ঘনীভূত হলে ব্যাপক বৃষ্টিপাত হয়, যাকে ক্লাউড বার্স্ট বলে। মেঘের বিস্ফোরণ থেকে এই অতিবৃষ্টি হয়। এক্ষেত্রে খুব অল্প সময়ে অনেক বেশি পরিমাণ বৃষ্টি হতে থাকে। পাহাড়ি এলাকায় স্বল্প সময়ে যে বৃষ্টি হয় তাতেই আকস্মিক বন্যার সৃষ্টি হতে পারে। বিজ্ঞানীরা বলছেন নদী বেষ্টিত এলাকা যার আয়তন 10 কিলোমিটারের কম এমন স্থানে যখন 1 ঘন্টায় 10 সেন্টিমিটার বা তার বেশি বৃষ্টিপাত হয় তখন পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। দেখা দেয় আকস্মিক বন্যা এবং ভূমিধস। এ ধরনের ক্লাউড বাস্টের পূর্বাভাসও দেয়া যায় না। হিমালয় অঞ্চলে এ ধরনের মেঘের বিস্ফোরণের শঙ্কা রয়েছে বলেও জানান গবেষকরা। তাপমাত্রার অসঙ্গতি এবং জলবায়ু পরিবর্তনের কারণে এ ধরনের ঝুঁকি বাড়ছে বলেও জানান তারা। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। বন্যায় নিখোঁজ নিজের পরিবারের 6 সদস্যকে খুঁজে পেতে দিশেহারা ভারতের নির্মাণ শ্রমিক বীর সিং ও তার স্ত্রী কালী দেবী ঘুরছেন হাসপাতালে হাসপাতালে। উত্তরাখণ্ডের ধরালিতে টানা বৃষ্টি আকস্মিক বন্যায় ভেসে গেছে তাদের 3 ছেলে, পুত্রবধূ ও 2 নাতি নাতনি। জীবিত না হলেও মরদেহ হিসেবেও অন্তত নিজের পরিবারকে সন্ধান পেতে মরিয়া এই দম্পতি। বন্যায় 1-2 নয়, বীর সিং ও তার স্ত্রী কালীদেবী হারিয়েছেন 3 সন্তান সহ পরিবারের 6 জন। জীবিত কিংবা মৃত পরিবারের সদস্যদের ফিরে পেতে তাই অপেক্ষা এ দম্পতির। সংসারের নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে নিজের স্ত্রীকে নিয়ে ধরালির পাশের একটি শহরে গিয়েছিলেন বীর সিং। এ সময় টানা তীব্র বৃষ্টিতে শুরু হয় অকস্মাৎ বন্যা। ক্রমেই খারাপ হতে থাকে পরিস্থিতি। প্রবল গতিতে বাড়তে থাকা পানি ও ভূমিধসে একে একে বন্ধ হয়ে যেতে থাকে শহরটি থেকে বের হওয়ার সব পথ। এমন সময় কল পান বাড়িতে থাকা ছেলে অজয়ের, কিন্তু কথা শেষ হবার আগেই বিচ্ছিন্ন হয়ে যায় যোগাযোগ। বন্যা যখন শুরু হয় তখন আমার ছেলেমেয়েরা ধারালিতে আমাদের বাড়িতেই ছিল। বন্যায় সব রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল। আমরা কোনো দিক দিয়ে বাড়ির পথ খুঁজে পাচ্ছিলাম না। ফোনে আমার ছেলে আমাকে বলছিল, বাবা আমরা বাঁচতে পারবো কিনা জানি না। এরপরই কল কেটে যায়। এরপর থেকে তার ফোন বন্ধ। বন্যায় তছনছ হওয়া উত্তরাখণ্ডের ধরালির একটি বসতির টিনের ঝুপড়ি ঘরে 3 ছেলে, পুত্রবধূ ও 2 নাতি নাতনিকে নিয়ে বাস ছিল 40 বছর বয়সী নির্মাণ শ্রমিক বীর সিং ও তার স্ত্রীর। বন্যার তোড়ে মাত্র কয়েক মুহূর্তের মাঝে নিশ্চিহ্ন হয়ে গেছে পুরো বসতি। শুধুমাত্র বীর সিং এর পরিবারই নয়, নিখোঁজ ওইখানে বাস করা অন্তত 21 শ্রমিক। এদিকে সন্তানদের হারিয়ে শোকে দিশেহারা কালী দেবী। দিনের পুরোটা সময় ঘুরেন হাসপাতালের দ্বারে দ্বারে। সন্তান হারানোর আকুতি এতটাই তীব্র যে জীবিত কিংবা মৃত যে কোনো অবস্থাতেই ফিরে পেতে চান তাদের। আমি এখানে আপনাদের কাছে শুধু একটু সাহায্য চাইতে এসেছি। ওপর থেকে হেলিকপ্টার দিয়ে তল্লাশি চালিয়ে আমার ছেলে মেয়েদেরকে একটু খুঁজে দিন। আমার বিশ্বাস তারা বেঁচে আছে। বন্যার তোড়ে ভেসে গেছে ধরালির মোবাইল ও বিদ্যুতের টাওয়ার। উদ্ধারকারী দলের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন বিপর্যস্ত এলাকার বহু মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জীবিতদের উদ্ধার করতে যথাসাধ্য তৎপরতা চালাচ্ছে কর্তৃপক্ষ। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের মিসিসিপি নদীতে পণ্যবাহী নৌযানে আছড়ে পড়েছে একটি হেলিকপ্টার। প্রাণ গেছে 2 আরোহীর। বৃহস্পতিবার ইলিনয় অঙ্গরাজ্যের আল্টনে দুর্ঘটনাটি ঘটে, নিশ্চিত করেছে মার্কিন কোস্টগার্ড। বিধ্বস্ত হেলিকপ্টারটি একটি MD-369 মডেলের চপার। বিধ্বস্ত হওয়ার আগে এটি একটি বিদ্যুতের তারে আঘাত হানে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর পরপরই এটি নদীতে অবস্থানরত পণ্যবাহী নৌযানের উপর আছড়ে পড়ে। আগুন ধরে যায় জাহাজটিতে। ঘটনাস্থলে মৃত্যু হয় পাইলট সহ আরোহীর। এই ঘটনার পর সাময়িকভাবে বন্ধ হয়ে যায় নদীতে যান চলাচল। এখনও জানা যায়নি দুর্ঘটনার কারণ। তদন্ত করছে কর্তৃপক্ষ।
কেনিয়ায় ট্রেন বাস সংঘর্ষে অন্তত 6 জন নিহত হয়েছে। বৃহস্পতিবার দেশটির নাইভাস এলাকায় দুর্ঘটনা হয়। এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। কর্তৃপক্ষ জানায় একটি পাইপলাইন কোম্পানির কর্মীদের বহন করা হচ্ছিল বাসটিতে। হতাহতরা সবাই প্রতিষ্ঠানটির কর্মী। পুলিশ জানায় বাসটি আটকে পড়ে রেল ক্রসিংয়ে। এ সময় অপর দিক থেকে আসা ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় বাসটি। পরে ফায়ার সার্ভিস, পুলিশ এবং সেনাবাহিনীর উদ্যোগে উদ্ধার কাজ চালানো হয়। বাসটিতে কতজন আরোহী ছিল সেই বিষয়ে কিছু জানানো হয়নি। সিসি ক্যামেরায় ধরা পড়ল পোল্যান্ডের একটি রেল ক্রসিংয়ে ভয়াবহ দুর্ঘটনার দৃশ্য। বৃহস্পতিবার দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলে হয় দুর্ঘটনা। ভিডিওতে দেখা যায় রেল ক্রসিং পার হওয়ার সময় লাইনের উপর আটকা পড়ে একটা মালবাহী কাভার্ড ভ্যান। দ্রুত পেরোনোর চেষ্টা করেন গাড়ির চালক। এ সময় দ্রুত বেগে আসা ট্রেনটি ধাক্কায় ভ্যানটিকে দুমড়ে মুচড়ে যায় মালবাহী ভ্যানটি। তবে অলৌকিকভাবে বেঁচে যান গাড়িটির চালক। দর্শক, যমুনা ডেস্ক পর্যন্তই। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।